হইচইতে মুক্তি পাওয়া ভিকি জায়েদ ও চঞ্চল চৌধুরীর এক মাস্টারপিস ওয়েব সিরিজ রুমি। আইএমডিবিতে রেটিং 6.8 আউট অফ 10। তো আজ আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মনোযোগ দিয়ে গল্পটা শোনার, না হলে টুইস্ট মিস করবেন। খন্দকার রুমি পেশায় একজন ব্রিলিয়ান্ট ডিটেকটিভ। দেশের সিকিউরিটি এজেন্সি সিআইবি ডিপার্টমেন্টের সবথেকে সিনিয়র ও ইন্টেলিজেন্ট অফিসার। কোনো কেস সলভ করার ব্যাপারে তার ইনটিউশন ও গেস করার ক্ষমতা ছিল অসাধারণ। তার একটা প্রমাণও আমরা শুরুতে পাই। গ্যান্ডেরিয়ার ব্যবসায়ী আব্দুল মতিন সাহেবের 3 ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খুব সুখী একটা পরিবার। এলাকায় বিশাল বড় এক বাড়ি নির্মাণ করে সবাইকে নিয়ে খুব ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন হুট করেই মতিন সাহেবের বড় ছেলের 5 বছরের বাচ্চা ইশরাক মতিন বাড়ি থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। অনেক খোঁজ করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরের দিন 5 কোটি টাকা মুক্তিপণ চেয়ে একটা হাতে লেখা চিঠি পায় তারা। নিরাপত্তার কথা ভেবে তারা আর পুলিশকে জানায় না, আর নিজেরা টাকা ম্যানেজ করতে শুরু করে। কিন্তু অপহরণকারীদের টাকা দেওয়ার আগের দিন ইশরাকের মৃতদেহ নদীর ধারে পাওয়া যায়। তারপরে কেসটা তদন্তের জন্য সিআইবির কাছে চলে আসে। সিআইবি অফিসার আরিয়ান কেসটা সবার সামনে ব্রিফ করছিল। তার সন্দেহ যে বাড়ির কাজের লোকেরা এই ঘটনা ঘটাতে পারে, কারণ এই ঘটনার পর থেকে বাড়ির কাজের লোকদের আর পাওয়া যাচ্ছে না। তবে রুমির ধারণা বাইরের কেউ না, বাড়ির ভিতরের লোকেরাই কাজটা করতে পারে। তাই বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদের দায়িত্ব পড়ে রুমির উপর। সাথে তার সহযোগী হিসেবে ছিল এশা। রুমির জিজ্ঞাসাবাদ করার স্টাইল আবার একটু ভিন্ন। এশা মতিন সাহেবের বাড়ির সবাইকে একে একে জিজ্ঞাসা করছিল। তার জিজ্ঞাসা করা হলে রুমি তাদের চায়ের দোকানে নিয়ে চা খাওয়াতো আর গল্প করতে করতে তথ্য বের করার চেষ্টা করত। কিন্তু চায়ের বিল দেওয়ার সময় রুমি ইচ্ছা করেই বলে তার কাছে বড় নোট, খুচরা টাকা নেই। তাই সেই ব্যক্তিরা টাকা বের করে বিল দিয়ে চলে যায়। তাদের মানিব্যাগ থেকে টাকা বের করা আর বিল দেওয়া, এই টার্মটা রুমি খুব ভালোভাবে খেয়াল রাখে। সবাই একই কাজ করলেও মতিন সাহেবের মেজু ছেলে ডান হাত দিয়ে পকেট থেকে মানিব্যাগটা বের করে বাম হাত দিয়ে সেটা আবার পকেটে রাখে। মানে সে ছিল সব্যসাচী, অর্থাৎ তার 2 হাতই সমান চলে। তাই রুমির ধারণা মুক্তিপণের সেই চিঠিটা এই ব্যক্তি বাম হাত দিয়ে লিখে বাড়িতে পাঠিয়েছে। পুলিশ অ্যারেস্ট করলে সে তার অপরাধ স্বীকার করে নেয়। তার ব্যবসায় লস হওয়ার কারণে সে এমন কাজ করেছে। রুমির এমন অনুধাবন ক্ষমতা দেখে এশা তার উপরে ইমপ্রেস হয়ে যায়। এশা তাকে বলে কাল তার বার্থডে, তাই একটা রেস্টুরেন্টে এশা তার কিছু ফ্রেন্ড এবং কলিগদের ট্রিট দিবে। সেখানে রুমিকেও আসার জন্য রিকোয়েস্ট করে। তারপরে রুমি তার বস আশরাফ খানের সাথে দেখা করে। তার মায়ের মৃত্যুর কেসটা আবার তদন্ত করতে বলে। রুমির মা ছাদ থেকে পড়ে মারা যায়। তার মায়ের কেসটা কয়েকবার তদন্ত করে একই রেজাল্ট আসে যে এটা একটা স্বাভাবিক দুর্ঘটনা ছিল। কিন্তু রুমি মনে করে তার মাকে কেউ ছাদ থেকে ফেলে হত্যা করেছে। মতিন সাহেবের পরিবারের কেসটা সলভ করায় ডিপার্টমেন্টের সবাই রুমিকে বাহবা দিতে থাকে। কিন্তু রুমির কলিগ আরিয়ান তাকে বলে তার এই সব সাফল্যই নাকি মূল্যহীন। কিন্তু রুমি তার নিজের মায়ের কেসটাই এখনো সলভ করতে পারল না। এখানে আমরা বুঝতে পারি আরিয়ান আর রুমির মধ্যে সম্পর্ক অতটা ভালো ছিল না। আরিয়ান রুমিকে হিংসা করত। রাতে রুমি বাসায় এসে ড্রিঙ্কস করছিল, সাথে ছিল তরিকুল। তরিকুল খুব ছোট থেকেই রুমিদের বাসায় থাকে আর বাড়ির সব কাজকর্ম সে করে। এখানে রুমি আর তরিকুলের কথার মধ্যে আমরা জানতে পারি রুমির মা কলকাতায় চাকরি করত। সেখানে একজনের সাথে সে রিলেশন করে বিয়ে করে আর রুমির জন্ম হয়। রুমির মা ছিল মাওলানা জালালউদ্দিন রুমির বড় ভক্ত। জালালউদ্দিন রুমি হলেন একজন মুসলিম সাধক এবং একজন ফেমাস রাইটারও। আমি নিজেও তার অনেক কবিতা পড়েছি। রুমির বয়স 2 বছর হলে তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তখন রুমিকে নিয়ে তার মা দেশে চলে আসে, অর্থাৎ রুমির নানার বাসায় চলে আসে। তরিকুল প্রায় দেখতো তাদের বাড়ির আশেপাশে কালো হুডি পরা একজন লোককে ঘোরাফেরা করতে। পরের দিন সকালে রুমি এশার সাথে দেখা করতে আসে। ওই যে এশা তার বার্থডেতে রুমিকে ইনভাইট করেছিল তাই। তবে রুমি এখানে গিয়ে দেখে এশা শুধু রুমিকেই ইনভাইট করেছে, কারণ এশা রুমিকে মনে মনে ভালোবাসত। রুমি এটা জেনেও সবসময় তাকে এড়িয়ে যায়। আজও সে একটা কাজের কথা বলে সেখান থেকে চলে আসে। এরপরে রুমি গ্যারেজে তার গাড়ির কাছে আসলে তার গাড়ির উপরে একটা চিরকুট দেখতে পায়, যেখানে লেখা ছিল মায়ের মৃত্যুর আসল ঘটনা জানতে চাইলে এই ঠিকানায় দেখা করো। এই চিঠিটা এখানে কে রেখেছে সেটা সিসি ক্যামেরায় দেখার চেষ্টা করলে তারা কিছুই দেখতে পারে না। কেউ একজন গোপনে তার গাড়ির উপরে এটা রেখে গেছে। তাই রুমি নিজেই সেই ঠিকানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছালে দেখে রাস্তার মধ্যে হঠাৎ করে ধোঁয়া আর একটা বাচ্চাকে কেউ রাস্তায় বেঁধে রেখেছে। রুমি তখন রানিং গাড়িতে ছিল। রুমি সেই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে, আর এই অ্যাক্সিডেন্টে তার দৃষ্টিশক্তি চলে যায় এবং রুমি পুরোপুরি অন্ধ হয়ে পড়ে। এই অবস্থায় সে অফিসেও যেতে পারে না। অ্যাক্সিডেন্টের কারণে রুমির চোখের পাশে দাগ হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। চোখে না দেখার কারণে রুমির বেশিরভাগ সময়ই ঘরে শুয়ে বসেই কাটত। কিন্তু বেশ কয়েকদিন ধরেই রুমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করে। পরপর 3 দিন ধরে সে একই স্বপ্ন দেখে,
যে একটা মেয়ে একটা বোর্ডের উপরে ড্যান্স করছে আর একজন বিকৃত চেহারার মহিলা এসে তার গলা কেটে হত্যা করে ফেলে। এই ড্যান্স করা মেয়েকে সে আরো কয়েকবার স্বপ্ন দেখে। এমন ভয়ানক স্বপ্ন দেখে রুমি রীতিমতো ভয় পেয়ে যায়। তাই পরের দিন রুমি এশাকে তার বাড়িতে ডাকে আর তার স্বপ্নের ব্যাপারে বলে। ঠিক ওই সময় এশার কাছে অফিস থেকে একটা কল আসে আর তার ফোনে একটা কেসের ব্যাপারে ডিটেলস পাঠানো হয়। এশা তখন রুমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ রুমির বর্ণনা করা স্বপ্ন আর এশার কাছে পাঠানো কেসটা একদম এক। রুমি স্বপ্নে যে মেয়েটাকে দেখত তার বাম গালে একটা জন্মদাগ রয়েছে, আর এশার কাছে পাঠানো মেয়েটির গালে ওই একই জন্মদাগ রয়েছে। মেয়েটির নাম হলো নেহা আক্তার। সে বিশিষ্ট ব্যবসায়ী রশিদ আক্তারের মেয়ে। তার বয়স ছিল 21। আমেরিকা থেকে 4 বছর হলো দেশে ফিরেছে। এরপরে সিআইবি অফিসে নেহার কেসটা তদন্ত করার জন্য মিটিং হয়। রুমি না থাকায় কেস তদন্তের দায়িত্ব আসে আরিয়ানের উপরে, আর তার সহযোগী হিসেবে থাকবে এশা। এশার আবার আরিয়ানকে একেবারেই ভালো লাগতো না। তো যাই হোক, তারা তদন্ত করে জানতে পারে নেহাকে কেউ বাথটবে চুবিয়ে মেরেছে। মৃত্যুর আগে তাকে কড়া ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। এছাড়াও নেহার রুমে নেহা আর কাজের লোক ছাড়া অন্য কারোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। আমরা আরও জানতে পারি নেহা দেশে আসলে খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শুরু করে। তার মা এতে বাধা দিলে নেহার সাথে তার মার ঝামেলা শুরু হয়, আর নেহা সেই থেকে আলাদা বাসায় থাকতে শুরু করে। পরের রাতে রুমি আরও একটা খারাপ স্বপ্ন দেখে। রুমি একটা বিশাল চায়ের কাপের মধ্যে দাঁড়িয়ে আছে, আর কেউ উপর থেকে তার উপরে গরম চা ফেলছে, আর রুমি খুব ছটফট করছে। সকালে রুমি এশাকে তার এই স্বপ্নের কথাটা বলে, কারণ রুমির এখন আপন বলতে শুধু তরিকুল আর এশাই আছে। তাই রুমি এশার সাথে সবকিছু শেয়ার করত। এরপরে রুমি আর এশা চা খেতে খেতে রুমি এশাকে বলে নেহার ঘরের সব চায়ের কাপের ফিঙ্গারপ্রিন্টসগুলো আরো ভালো করে চেক করতে। তার মনে হয় তার স্বপ্নের সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে, না হলে কেনই বা রুমি নেহাকে চেনে না তবুও তাকে নিয়ে এমন অদ্ভুত স্বপ্ন দেখবে। তাই এশা রুমির কথা মতো চায়ের কাপগুলো আরো ভালো করে দেখার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়। আর দেখা যায় সত্যিই যে নেহা আর কাজের লোক ছাড়া সেখানে অন্য আরো একজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। সেটা হলো নেহারই চাচা বশির আক্তার। এরপরে এশা আসে নেহার মা সোনিয়া আক্তারের সাথে দেখা করতে। তাকে বশিরের সম্পর্কে জিজ্ঞাসা করলে নেহার মা বলে বশির খুব খারাপ মানুষ, সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছে। তাছাড়াও বশির নেহার মাকে খুব বাজে বাজে এসএমএস পাঠাতো, তাই নেহার মা বশিরকে মোটেও সহ্য করতে পারে না। এবার আমরা বশিরকে দেখি, সে ঘরে বসে গাঁজা বানাচ্ছিল। তখন তার কাছে একটা ফোন আসে, আর সে পালানোর জন্য সব গোছাতে থাকে। তখনই আবার সিআইবি তাদের পুরো টিম নিয়ে বশিরকে অ্যারেস্ট করার জন্য আসছিল। বশির তার সব ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে পালায়। তারপরে সিআইবি আসলে দেখে বশির পালিয়েছে, আর তারা রুম সার্চ করে একটা ল্যাপটপ পায়, কিন্তু তাতে পাসওয়ার্ড দেয়া ছিল। এরপরে দেখা যায় রুমির ফেয়ারওয়েল হচ্ছে। রুমি পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ায় সিআইবি তার জন্য সম্মানের সাথে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাই রুমিকে সুন্দর সুন্দর গিফট দিলেও আরিয়ান রুমিকে একটা পুতুল গিফট করে, যেটা ছিল রুমির মতোই অন্ধ। আরিয়ান মূলত রুমিকে অপমান করার জন্য এটা করেছে। আমরা আবার বশিরকে দেখতে পাই, সে পালিয়ে জঙ্গলের মধ্যে তার এক নির্জন বাড়িতে উঠেছে। এদিকে রুমি রাতে আবার একটা স্বপ্ন দেখে, সে তার বাড়িতে ঢুকছে। তার বাসার নেম প্লেটে স্নিগ্ধা লেখা, কিন্তু এখানে রুমির নানির নাম আয়েশা লেখা থাকার কথা ছিল। রুমি বাড়ি ঢুকলে দেখে পুরো বাড়িতে সব ছবি লাগানো, যেগুলো রুমির আত্মীয় স্বজনদের ছবি, কিন্তু রুমি ছবিগুলো স্পষ্ট দেখতে পারছিল না। সেখানে শুধু তার মা আর তার বাবার ছবিটাই দেখতে পায়। রুমি ঘর থেকে বের হতে গেলে দরজা বন্ধ হয়ে যায়, আর পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। রুমি তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে রুমি এশাকে রাতের দেখা স্বপ্নের কথা বলে। এশা তখন বলে, আমার মনে হচ্ছে আপনার স্বপ্নের এই ধোয়ার অর্থ হলো এই কেসের সাথে রিলেটেড কেউ নেশাগ্রস্ত ছিল। রুমি আর এশা যেখানে বসে কথা বলছিল, ঠিক দূর থেকে তাদের উপরে নজর রাখছিল সেই কালো হুডি পরা লোকটি, যাকে তরিকুল মাঝে মাঝেই তাদের বাড়ির পাশে দেখত। এরপরে এশা আবার নেহার মা সোনিয়া আক্তারের সাথে কথা বলতে তাদের বাড়িতে আসে, আর জানতে পারে সত্যি নেহা ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তার মা ড্রাগ নিতে বাধা দিলে নেহা তার মায়ের সাথে খুব ঝামেলা করত, আর নেহাকে অর্ণব নামের একটা ছেলে খুব পছন্দ করত। কিন্তু নেহা সজীব নামের একটা ছেলের সাথে রিলেশনে জড়ায়, আর এই সজীবই নেহাকে ড্রাগের দিকে নিয়ে যায়। এশা তাই অর্ণবের সাথে দেখা করে, আর তার আর নেহা সম্পর্কের কথা জানতে চায়। তখন অর্ণব বলে সে নেহাকে পছন্দ করলেও নেহা তাকে পছন্দ করত না, কারণ নেহা সজীবের সাথে রিলেশনে গিয়েছিল, আর নেহার মৃত্যুর পরে সজীব গ্রামের বাড়িতে চলে যায়। অন্যদিকে রুমি আর তরিকুল আসে বশিরের অফিসে, বশির কোথায় সেটা জানার জন্য।
বশিরের কেয়ারটেকারকে কথার জালে ফাঁসিয়ে রুমি তার থেকে জানতে পারে নেহা প্রায়ই বশিরের এখানে যাতায়াত করত। রুমি আর তরিকুল যখন এখানে ছিল ঠিক তখন হুডি পরা সেই লোকটি রুমির বাড়িতে ঢোকে আর রুমির মদের বোতলে কিছু একটা মিশিয়ে সেখান থেকে চলে যায়। রাতে রুমি বাসায় ফিরলে তরিকুলকে বলে হুইস্কি দিতে। তরিকুল হুইস্কি দেয়। রুমি সেটা খেতে গিয়ে তার কেমন একটা মনে হয় আর সেই গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। আর এরপরে হুইস্কিগুলো ফরেনসিক ল্যাবে পরীক্ষা করলে জানা যায় কেউ তার মদের মধ্যে সায়ানাইড মিশিয়েছে। হুইস্কির মধ্যে অল্প পরিমাণ সায়ানাইড মিশালে মদের গন্ধ ও রঙের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কথা হলো রুমি তো অন্ধ, তাহলে সে কি করে বুঝলো তার মদের মধ্যে কিছু মিশানো আছে? এটাই হলো আসল টুইস্ট। তো শুনতে থাকুন। এরপরে এশা রুমির কাছে সায়ানাইড মেশানোর ব্যাপারটা খুলে বলে। রুমি তখন বলে তার মনে হয় তার মাকে যারা হত্যা করেছে তারা রুমিকেও মারতে চায়। এশা তখন বলে আমরা আপনার বাসার আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করে দেখেছি একজন কালো হুডি পরা লোককে আশেপাশে ঘোরাফেরা করতে। তরিকুল তখন বলে সে ওই হুডি পরা লোককে বেশ কয়েকবার বাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আবার আমরা জঙ্গলের মধ্যে বাড়িতে বশিরকে দেখতে পাই। বোঝা যায় তার চরিত্র খুব একটা ভালো ছিল না, সে উল্টোপাল্টা ভিডিও দেখে একা একা অকাজ করছিল। এদিকে সিআইবি বশিরের বাড়ি থেকে পাওয়া ল্যাপটপের পাসওয়ার্ড খুলেছে। তখন আরিয়ান এশাকে দেখায় যে বশির পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। তবে অবাক করা বিষয় হলো তার ল্যাপটপে নেহা আর তার বয়ফ্রেন্ড সজীবেরও একটা পর্নো ভিডিও ছিল। এরপরে এশা আর আরিয়ান সিআইবি ডিরেক্টরের সাথে দেখা করে আর বশিরের ব্যাপারটা জানায় আর বলে তারা জানতে পেরেছে নেহার মৃত্যুর পরে সজীব গ্রামে পালিয়েছে, এই জন্য তারা সজীবকে অ্যারেস্ট করবে। তবে এশা বলে আমাদের রুমি স্যারের বাড়িতে পুলিশ মোতায়েন করতে হবে। আর সিআইবি ডিরেক্টর আরিয়ানকে বলে তাদের কয়েকজন ভালো অফিসারকে রুমির বাড়ির সামনে ডিউটি করতে। এরপরে রুমি আরও একটা স্বপ্ন দেখে যে রুমিকে তার বাড়িতেই বেঁধে তার সামনে এশা আর আরিয়ান ঘনিষ্ঠ হয়ে রোমান্স করছে আর রুমি সেটা দেখছে। এশা রুমির এই স্বপ্নের কথাগুলো শুনে কিছুটা বিরক্ত হয়, কারণ সে রুমিকে ভালোবাসতো। রুমি বলে তার এই স্বপ্নের অর্থ হলো বিশ্বাসঘাতকতা, তুমি যাকে ভালোবাসছো তাকেই ধোঁকা দিচ্ছ। তাই রুমি এশাকে বলে সজীব, নেহা আর অর্ণবের বিষয়টা ভালো করে ইনভেস্টিগেট করতে। তাই এশা অর্ণবের কাছে গিয়ে নেহা আর সজীবের পর্নো ভিডিওর কথা জানতে চায়, কিন্তু অর্ণব এতে অবাক হয় না, বলে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইন্টিমেট হতেই পারে আর তাদের যা অবস্থা ছিল এটা হওয়া স্বাভাবিক। এদিকে রুমি আর তরিকুল আসে মুজিবার নামের একটা লোকের সাথে দেখা করতে। সে বশিরের কাছে পর্নো ভিডিও সাপ্লাই দিত। সে প্রথমে স্বীকার করে না, পরে রুমি তার টেনিস বল চেপে ধরলে তখন সত্যিটা বলে। রুমির এমন কাজ করতে তরিকুল ভয় পেয়ে যায়, বলে ভাইয়া আপনি তো অনেক ডেঞ্জার, আমি জানতাম না। রুমির বাসায় যে পুলিশ মোতায়েন করার কথা ছিল তারা কাল থেকে ডিউটি করবে, কিন্তু আরিয়ান তাদেরকে বলে তোমরা আগে সজীবকে ওর গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে আসো, তার পরের দিন থেকে রুমির বাড়িতে ডিউটি করবা। তাই আরিয়ানের কথা মতো তারা সজীবের গ্রামের বাড়িতে রেড দেয়, কিন্তু সেখানে কাউকে পায় না। এরপরে এশা আসে নেহার মা সোনিয়া আক্তারের সাথে কথা বলতে, তাকে নেহার পর্নো ভিডিওর কথা জানাই। তখন আমরা পিছনের দৃশ্য দেখি। নেহা ড্রাগ অ্যাডিক্টেড এটা জানার পরে তার মা তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নেয়। তাই মাদকের টাকা জোগাড় করার জন্য নেহা আর সজীব নেহার চাচা বশিরের কাছে আসে। বশিরের পর্নো ভিডিওর বিজনেস ছিল। এশা বলে নেহার মাকে দেখলে তো তেমন মনে হয় না। এরপরে রুমি আর এশা আসে নেহার মা সোনিয়ার সাথে কথা বলতে আর জানতে পারে সোনিয়ার আসল বাড়ি ময়মনসিংহ। এখানে কথার মাঝে রুমি সোনিয়াকে বলে আমি এশার কাছ থেকে শুনেছি ছোটবেলায় নেহা একবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছিল, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। তখন সোনিয়া বলে হ্যাঁ, ছোটবেলায় নেহার পোলিও হয়েছিল, তাই নেহাকে নিয়ে তার মা আমেরিকাতে চলে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে 12 বছর থেকে নেহাকে সুস্থ করে দেশে ফিরে এসেছে। এখানে এশা বলে আমাদের ডিপার্টমেন্ট থেকে নেহার স্মৃতির উদ্দেশ্যে একটা ভিডিও বানানো হবে, তাই নেহার ছোটবেলার কিছু ছবি আমাদের প্রয়োজন। তখন সোনিয়া নেহার ছবি তাদেরকে দেখায়, কিন্তু সেখানে নেহার 5 বছরের কম কোনো ছবি ছিল না। সেখান থেকে ফিরে আসার সময় নেহার মায়ের কথাবার্তা শুনে রুমির একটু সন্দেহ হয়। নেহা ক্লাসিক্যাল ড্যান্স করত, কিন্তু নেহার যদি সত্যিই পোলিও হতো তাহলে কি করে এমন ড্যান্স করবে সে? তখন রুমি তার স্বপ্নের কথা চিন্তা করে যে তার মা একটা কুকুর দিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিল। আর রুমির আরেকটি স্বপ্নে দেখেছিল স্নিগ্ধা নামের বাড়িতে ঢুকছে সে। তখন রুমি বলে আমার মনে হয় সোনিয়ার আরেক নাম স্নিগ্ধা, আর না হয় সোনিয়া নেহার আসল মা না। তাই রুমি এশাকে বলে ময়মনসিংহের রিহাব সেন্টারগুলোতে খোঁজ নিতে।
স্নিগ্ধা নামের কেউ সেখানে ভর্তি ছিল কিনা। এরপরে দেখা যায় বশিরের ওখান থেকে অর্ণব আর সজীব পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধরে ফেলে আর সিআইবি অফিসে নিয়ে খুব পেটানো পেটায়। সজীব তখন সব সত্যি বলে দেয় যে বশিরকে মারতে তারা তার বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে ঢুকে তারা দেখে কেউ আগে থেকেই বশিরকে মেরে ফেলেছে। এদিকে এশা ময়মনসিংহে খোঁজ নিয়ে জানতে পারে ময়মনসিংহের একটা রিহাব সেন্টারে স্নিগ্ধা নামের একজন মহিলা ভর্তি ছিল। তার রেকর্ড চেক করে স্নিগ্ধা আর নেহার ছবি দেখতে পায়, আর এখানেই স্পষ্ট হয়ে যায় সোনিয়া নেহার আসল মা না, নেহার আসল মায়ের নাম স্নিগ্ধা। তখন রুমি বুঝে যায় যে সোনিয়াই এই সব খুনের সাথে জড়িত। তাই রুমি বলে এখন সোনিয়ার জবানবন্দি নিলেই সত্যিটা বের হয়ে আসবে। এরপরে সিআইবি সোনিয়াকে গ্রেপ্তার করে আর সোনিয়ার থেকে জিজ্ঞাসাবাদ করে। তখনই বের হয়ে আসে সব আসল টুইস্ট। সোনিয়া তার থেকে 30 বছরের বড় রশিদ আক্তারকে বিয়ে করে তার টাকা পয়সা সম্পত্তির লোভে, কিন্তু সে জানতে পারে যদি তাদের কোনো সন্তান না হয় তাহলে এই সম্পত্তির সে কিছুই পাবে না। তাই সে তাড়াতাড়ি প্রেগনেন্ট হয় আর নেহার জন্ম হয়। কিন্তু নেহা জন্ম থেকেই ছিল ভীষণ অসুস্থ, তাই সোনিয়া নেহাকে সহ্য করতে পারত না। এটা বুঝতে পেরে রশিদ তার সব সম্পত্তি নেহার নামে উইল করে দিয়ে যায়। নেহার বয়স 21 বছর হওয়া পর্যন্ত সব সম্পত্তি সোনিয়া দেখাশুনো করবে, আর এর মধ্যে যদি নেহা মারা যায় তাহলে সব ট্রাস্টে চলে যাবে। এই উইল শুনে সোনিয়া হতাশ হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে তার হাতে একটা সুযোগ আসে। রশিদ মারা যায়, তখন সব সম্পত্তি সোনিয়া দেখাশুনো করতে শুরু করে। কিন্তু নেহা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল, তাই নেহা যদি এখন মারা যায় তাহলে সব সম্পত্তি ট্রাস্টে চলে যাবে আর সোনিয়ার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য সোনিয়া ঠিক করে সে নেহাকে মেরে ফেলবে। তাই সে নেহাকে বাথটবের পানিতে চুবিয়ে মেরে ফেলে আর ময়মনসিংহ থেকে স্নিগ্ধা আলমের একটা মেয়েকে অল্প টাকা দিয়ে কিনে নিয়ে আসে আর তার নাম দেয় নেহা, এবং তাকে নিয়ে আমেরিকাতে চলে যায়। নেহার বয়স 20 বছর হলে সবাই যখন নেহার ছোটবেলার চেহারা ভুলে যায় তখন সোনিয়া নেহাকে নিয়ে দেশে চলে আসে। দেশে আসলে নেহা উশৃঙ্খল জীবনযাপন শুরু করে। তখন সোনিয়া নেহাকে তার সব সম্পত্তি সোনিয়ার নামে লিখে দিতে বলে, কিন্তু নেহা দেয় না, উল্টো তার সাথে ঝামেলা করে। সোনিয়া তাকে 50 লক্ষ টাকা দেওয়ার অফারও করে, কিন্তু নেহা রাজি হয় না। এরই মধ্যে সোনিয়া বশিরের সাথে সম্পর্ক করে, আর বশিরের ছিল পর্নোগ্রাফির বিজনেস। তাই বশিরকে কাজে লাগিয়ে নেহা আর সজীবের পর্ন ভিডিও বানায় এবং নেহাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। কিন্তু নেহা নেশার প্রতি এতটাই পাগল ছিল যে সে তার এই সবের প্রতি কোনো খেয়ালই ছিল না। তখন সোনিয়া সিদ্ধান্ত নেয় সে নেহাকে মেরে ফেলবে। তাই সোনিয়া নেহার সাথে দেখা করতে আসে আর নেহার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং নেহাকে নিয়ে গিয়ে বাথটবের পানিতে চুবিয়ে মেরে ফেলে আর সেখান থেকে সব ফিঙ্গারপ্রিন্ট সরিয়ে ফেলে যেন তাকে কেউ ধরতে না পারে। তবে বুদ্ধি করে সে বশিরের একটা চায়ের কাপ সেখানে রেখে দেয় আর বশির ফেঁসে যায়। আর নেহা যেহেতু 21 বছর হওয়ার আগেই মারা গেছে তাই তার সব সম্পত্তি ট্রাস্টে চলে যায়, কিন্তু সেই ট্রাস্টটি কিনে রেখেছিল সোনিয়া, তাই সব সম্পত্তি এখন সোনিয়ার হয়ে যায়। কিন্তু সোনিয়া তখন বুঝতে পারে বশির যদি ধরা পড়ে যায় আর সব যদি বলে দেয় তাহলে সোনিয়া শেষ। তাই সোনিয়া বশিরের সাথে সেই নির্জন বাড়িতে দেখা করে আর নেহার মতো বশিরকেও ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে বাথটবের পানিতে চুবিয়ে মেরে ফেলে। তো যাই হোক, নেহার কেসটা সমাধান হওয়ায় পুরো কৃতিত্ব আসে এশার উপর। তাকে আরিয়ান কেস থেকে বের করে দিলেও সে নিজেই ইনভেস্টিগেট করেছে। এরপরে সিআইবি ডিরেক্টর আরিয়ানকে বলে রুমির সাথে ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নিতে, কারণ তদন্ত কমিশন রুমির জবানবন্দি নিবে। মানে পূর্বের কোনো একটা কেসের বিষয়ে রুমি আর আরিয়ানের মাঝে একটা দ্বন্দ্ব আছে, যেটা এই পর্বে স্পষ্ট হয়নি। তারপরে রাতে দেখা যায় আরিয়ান আর সেই হুডি পরা লোকটা গাড়িতে বসে আছে আর আরিয়ান তাকে বলছে এইবার যাও আর প্লিজ শেষ করে দিও। একটু পরে রুমি বাসায় আসলে দেখে দরজা খোলা। রুমি তার নতুন কাজের লোককে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না। তারপরে সেই মাস্ক পরা লোকটির মুখোমুখি হয় আর তার মাস্ক খুললেই সব থেকে বড় টুইস্ট এখানে রিভিল হয়। সেই লোক হুবাহু রুমির মতোই দেখতে ছিল, সে ছিল রুমির যমজ ভাই। সত্যি এই সিনটা খুব অপ্রত্যাশিত ছিল। প্রথমেই জেনেছিলাম রুমির মা কলকাতায় চাকরি করত আর রুমির জন্ম কলকাতায়। সেখানে আসলে রুমির আরও একটা ভাই ছিল। রুমির মা তাকে তার বাবার কাছে রেখে রুমিকে নিয়ে দেশে চলে আসে আর রুমির যমজ ভাই তার বাবার কাছে বড় হয়, কিন্তু তার বাবা তাকে খরচ দিত না, উল্টো মারধর করত। সে 2 নাম্বারি করে বড় হয়েছে। 20 বছর তার মায়ের জন্য জেল খেটেছে, তাই সে জেলে থেকে প্রতিজ্ঞা করেছে প্রতিশোধ নিবে। তাই এখানে এসে রুমির মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে সেই হত্যা করেছে।
রুমির গাড়ি অ্যাক্সিডেন্ট সেই করিয়েছিল রুমিকে মারার জন্য। বাসায় ঢুকে রুমির মদে সেই বিষ মিশিয়েছিল। তরিকুল তার চেহারা দেখে ফেলেছিল, তাই সে তরিকুলকেও মেরে ফেলেছে। আর এখন রুমিকে মারবে, তখন সে একটা ছুরি বের করে আর রুমিকে বলে বেডরুমে চল, আজ তোর চোখের অপারেশন করব। রুমিও তখন একটা মুস্কি হাসি দেয়। এরই মধ্যে সেখানে এশা চলে আসে আর রুমিকে ডাকতে থাকে। তখন রুমি উপর থেকে নেমে আসে আর এসেই এশাকে জড়িয়ে ধরে। এশা কিছুই বুঝে উঠতে পারে না। রুমি জানতো এশা তাকে ভালোবাসে, কিন্তু এমন করে সে কখনো এশার কাছে আসেনি। এশা তখন সিঁড়ির দেওয়ালে রক্তের দাগ দেখতে পায় আর বুঝতে পারে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এর দ্বিতীয় পর্ব আসবে, কারণ অনেক বিষয় এখনো অস্পষ্ট আছে। আপনাদের কাছে প্রশ্ন, রুমি যদি অন্ধ হয় তাহলে সে কিভাবে বুঝলো মদে সায়ানাইড মেশানো, নাকি তার মায়ের খুনিকে ধরতে সে অন্ধের অভিনয় করেছে? আর আরিয়ানের সাথে রুমির কিসের দ্বন্দ্ব? দ্বিতীয় পর্ব আসলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। বাই বাই।